আসসালামু আলাইকুম। পুনরায় লাইভে যুক্ত হলাম। সমস্যা ছিল, লাইভে সাউন্ড শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করব যুক্ত হওয়ার জন্য লাইভে। আপনারা কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। সাউন্ড সমস্যার কারণে আমি লাইভ থেকে বের হয়েছিলাম। একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা। আহ, আপনারা কি হুসেন হুসেন শোনা যাচ্ছে? আমাকে একটু কনফার্ম করো শোনা যাচ্ছে কিনা। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আহ, সমস্যা হচ্ছে লাইভে। আমাকে কি শুনতে পাচ্ছেন? সাউন্ড কি আসতেছে? আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন। কমেন্ট করে জানান যে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে। আমি কি শুরু করব প্রশ্ন উত্তর পর্বগুলো? একটু কনফার্ম করেন যে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে। আহ, মনে হচ্ছে তো। আমাকে কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানান আমার সাউন্ড কি শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমি একটু অপেক্ষা করতেছি কিছুক্ষণ। যদি শোনা যায় লিখুন যে শোনা যাচ্ছে। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করি। আমি কনফার্মেশন পাচ্ছি না সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সেটার জন্য অপেক্ষা করতেছি। আপনারা কনফার্ম করলে আমি শুরু করব যে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা।
একটু অপেক্ষা করুন, আন্তরিক দুঃখিত। আহ, আচ্ছা, যাই হোক, আমরা সম্ভবত আমি কনফার্ম করেছি যে শোনা যাচ্ছে লাইভে। আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না, বলতে পারতেছি না কি জন্য, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হলে তো শোনা যাওয়ার কথা না। তো আমি আবার আমার ওই যে যে প্রশ্নগুলোতে ছিলাম আমি, যেটা আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল যে ভিজিট ভিসার বিভিন্ন ইয়ে নিয়ে। আচ্ছা, এখন আসছে কমান্ড যে শোনা যাচ্ছে, ধন্যবাদ। তো যাই হোক, আমি আবার, এখন ঠিক আছে। ধন্যবাদ হোসেন, ধন্যবাদ সামিরা চৌধুরী। সম্ভবত এখন সাউন্ড ঠিক আছে। আপনারা যে আগে যেগুলো বলছি সেগুলো ঠিক আছে, আগের ভিডিওতে আছে। এখন আবার আমরা ওই যেটা যে হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করি। যে হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টা হচ্ছে যে আপনারা যে হেলথ ইন্স্যুরেন্স নেবেন, হেলথ ইন্স্যুরেন্সটা বাংলাদেশের যে কোনো বীমা কোম্পানি থেকে আপনারা নিতে পারবেন 3 মাসের জন্য, 6 মাসের জন্য। যে 30,000 ইউরোর যে কাভারেজটা, 30,000 ইউরোর যে কাভারেজ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমার কাছে যে ভাইয়া 30,000 ইউরোয় প্রায় 40 লক্ষ টাকার মতো হয়ে যায় বাংলাদেশের, এটা কিভাবে সম্ভব? তো যেটা হচ্ছে যে 30,000 ইউরো আপনার লাগতেছে না, আপনাকে বাংলাদেশের যে কোনো বীমা কোম্পানির থেকে, আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে, যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো সেটা নিলে আপনি হচ্ছে যে ওখান থেকে আপনাকে মাসে একটা পয়সা নেবে আপনার কাছ থেকে, যেমন হচ্ছে 1500 টাকা থেকে শুরু নর্মালি। তো 1500 টাকা থেকে আপনার 6,500-7,000 টাকা পর্যন্ত আছে, যেটা আপনি নিজে নিজে করতে পারবেন যে কোনো বীমা কোম্পানির ওয়েবসাইটে ঢুকে, প্লাস হচ্ছে গিয়ে সরাসরি গিয়ে বিভিন্ন বীমা কোম্পানি আছে আপনার, সান লাইফ, সানফ্লাওয়ার, সোনালী, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন দেশের বিভিন্ন ইয়ে আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে বাংলাদেশে। তো সেগুলা শুনতে পাবেন। আমি আমার গেস্টের জন্য অপেক্ষা করতেছি, ওনাকে এড করার জন্য। নেটওয়ার্কের কারণে হয়তো সম্ভব হচ্ছে না। তো আমরা আরো কিছু সময় ওনার জন্য অপেক্ষা করব এবং আলোচনা করে যাব। আপনাদের প্রশ্নগুলা নিয়ে আমি আলোচনা করব। তো যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের বিষয়টা শেষ হলো। এখন হচ্ছে যে ইন্স্যুরেন্স পরে যেটা হচ্ছে যে আর্থিক প্রমাণপত্র, যেটা বললাম যে ব্যাংক স্টেটমেন্ট, বা আপনার একটা আছে বাংলাদেশে হচ্ছে সঞ্চয়পত্র আছে, যে আপনি এত টাকার সঞ্চয়পত্র কিনে রাখছেন। এটাও কিন্তু আপনি ভিজিট ভিসার সাথে আপনার যে আবেদনের সাথে দেখাতে পারেন এমবাসিতে, যে আপনার সঞ্চয়পত্র ক্রয় আছে, বা যে বিভিন্ন ব্যবসার যে লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক স্টেটমেন্টের সাথে সেটা আপনি অ্যাড করতে পারেন। এবং স্পন্সর লেটার, কেউ যদি আপনাকে স্পন্সর করে সেটাও আপনি উল্লেখ করতে পারেন। স্পন্সর লেটারটা আপনার, এটাও অনেক কাজে দেয় স্পন্সর লেটারটা। আর তারপর হচ্ছে যে আবাসন প্রমাণ, যেটা যে আপনি থাকবেন কোথায়। আপনার সবচেয়ে ভালো হয় ভালো কোনো হোটেলে, যেহেতু আপনি ইউরোপে আসবেন, ভালো কোনো হোটেলে যদি আপনি আগের থেকে হোটেল বুকিং নিয়ে থাকেন, তাহলে আপনি সেটা আপনার ভালো একটা কাজে দেবে। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে কেউ ইনভাইটেশন পাঠায়, সেই ইনভাইটেশনটা আপনি নিতে পারবেন, ইনভাইটেশনটা সাথে দিতে পারবেন। ইনভাইটেশনও ভালো কাজে দেয়। আমরা আমাদের গেস্টকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি, জনাব অ্যাডভোকেট সালেহ চৌধুরী আছেন আমাদের সাথে। আমরা ওনার সাথে কথা বলবো। উনি হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং ইমিগ্রেশন লয়ার। বাংলাদেশ ইমিগ্রেশন লয়ার সেক্রেটারি জেনারেল। আমরা ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানবো, আমরা ভিজিট ভিসা সম্পর্কে, ওয়ার্ক পারমিট সম্পর্কে, এবং
আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আছে, আশা করি ওনার কাছ থেকে আপনারা সঠিক উত্তর পাবেন। জি, জনাব অ্যাডভোকেট সালেহ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি, জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা আমি বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসেছে ভিজিট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আমি আপনার কাছে দু একটি প্রশ্ন করব দর্শকের। যেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিজিট ভিসা সেনজেনের মধ্যে আপনি এগুলো নিয়ে কাজ করেন, সেনজেনের মধ্যে কোন কোন দেশগুলো আপনি পরামর্শ দেবেন যে কোন কোন দেশের জন্য ট্রাই করবে বাংলাদেশি ভিজিটররা? জি, ধন্যবাদ, ধন্যবাদ সঞ্চালক আব্দুল হোসেনকে। আমি আসলে বেসিক্যালি যারা দেখছেন, যারা শুনছেন, তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে, ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই আয়োজনের জন্য আমি সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের অনেক লোক দেশের বাইরে ট্রাভেল করার জন্য ট্রাই করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক লোকই কানাডাতে, ইউএসএ তে, বিভিন্ন দেশে আছেন। বাট যেহেতু আজকে স্পেসিফিক বিষয় হচ্ছে ইউরোপের ভিসা নিয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি আফজলকে যে আসলে জি, ইউরোপ নিয়ে, শুধু ইউরোপ না, আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ভিজিট ভিসা হোল ইন দা ওয়ার্ল্ড হ্যাঁ, ওভারঅল সবগুলোই। বিষয় জি, নিয়ে কথা বলবো। বাট যেহেতু স্পেসিফিক আজকে আলোচনার বিষয় রাখা হয়েছে ইউরোপের হ্যাঁ, বিষয় নিয়ে, আমি ইউরোপের সেনজেনের বিষয় জন্য। নিয়ে আমি শুরু করছি। জি, তো বেসিক্যালি আমাদের দেশের লোকজন যেটা হোপ করে যে সে ইউরোপের, যে ইউরোপে আসলে যে সেনজেন কান্ট্রিগুলো রয়েছে সেখানে আপনি একটি ভিসায় করে আপনি 29টি কান্ট্রি ট্রাভেল করতে পারবেন। তো এই ক্ষেত্রে সবাই চায় যে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মান এই কান্ট্রিগুলোর ভিসা প্রত্যাশা করে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি, যেহেতু আপনি আপনার ডেস্টিনেশন রিচ করবেন, আপনি ট্রাভেল করবেন, তো আপনি ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতেই আপনি যদি এন্ট্রি করেন, সেখান থেকে আপনি কিন্তু আপনি এই ইউরোপের এই 27টি দেশ বা 29টি দেশে আপনি ট্রাভেল করতে পারছেন। এই ক্ষেত্রে আপনাকে কোন দেশ এখন আপনাকে ভিসা দিচ্ছে সেটাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, লাস্টে 2019, 20, 21, 22, 23, 24 সাল, এই মুহূর্তে কোন কোন কান্ট্রিগুলো বাংলাদেশের সিটিজেনদেরকে ভিসা দিচ্ছে বা ভিসা এন্ট্রি হচ্ছে, এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা লক্ষ্য করছি যে ইদানিং কালে যেটা হচ্ছে যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং মাল্টাতে ভিসার রেশিওটা অনেক বেশি। এই ক্ষেত্রে আমরা যদি কি করি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি কি করি, আহ, আমরা টার্গেট করি যে আমরা ফ্রান্সেই আমাকে ঢুকতে হবে, বা আমাকে পর্তুগালে ঢুকতে হবে, আমাকে জার্মানিতে ঢুকতে হবে, এরকম টার্গেট না করে আমি সেনজেন কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রিতে আমি ঢোকার জন্য প্ল্যান মেক করতে হবে। দেন আমি কিভাবে কি করব, কিভাবে কাজ করব, এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। তো যেটা আফজল বলছিলেন, আমি শুনছিলাম যে বিষয়গুলো, যে উনি যে কথাগুলো বলছিলেন যে ইউরোপের কান্ট্রি বা সেনজেন কান্ট্রিতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কন্ডিশনস রয়েছে, টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, যে হেলথ ইন্স্যুরেন্সের কথা উনি বলছিলেন। তো আসলে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে একটা, জাস্ট একটা অংশ মাত্র। এটা যে এটাই হচ্ছে আপনার যে ভিসা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় তা না। আপনাকে মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল আপনার একটা পাসপোর্টের প্রয়োজন। তো যে আপনার পাসপোর্টটা হচ্ছে আপনি আহ, ইউরোপে বা ওয়ার্ল্ডের যে কোনো দেশে এন্ট্রি করার জন্য আপনার ফার্স্ট, আপনার যে ইনস্ট্রুমেন্টাল যে প্রয়োজন, যে জিনিসটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। এখন আপনার পাসপোর্ট থাকলেই হবে না, পাসপোর্টে আপনার মিনিমাম মিনিমাম 6 মান্থ আপনার কি করতে হবে, আপনার মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ যদি 6 মান্থ না থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এরপরে যেটা হচ্ছে, আহ, আপনাকে আপনার যে পূর্বের যে পাসপোর্ট রয়েছে, এই পাসপোর্টের কপি আপনার থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে, তাহলে আপনাকে কিসের জন্য পাসপোর্ট কোথায় হারিয়ে গেছে সেই জিডির কপি আপনার থাকতে হবে। যেহেতু আফজল কথা বলছেন ফ্রান্স থেকে, স্বাভাবিক এখানে অনেকেরই কথা থাকবে যে ফ্রান্সের ভিসা প্রায়োরিটিটা
ফ্রান্সে এই মুহূর্তে অলিম্পিক গেমস নিয়ে অনেক ভিসা হবে, অনেকে ভিসার জন্য কাজ করছে। তো ফ্রান্সে কিভাবে ভিসা পাওয়া যাবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকবে, অনেকেই প্রশ্নগুলো করে থাকেন। তো আমাকে আফজাল যে বিভিন্ন প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর ব্যাপারে বলবেন। তো আমি যেটা মনে করি আপনাকে আহ, আপনাকে ট্রাভেল করার জন্য যে জিনিসগুলো আপনার থাকা প্রয়োজন, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে 30,000 ইউরো যেটা, সেটা 30,000 ইউরো হচ্ছে আপনার মিনিমাম, আপনি রিকভারি পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি রয়েছে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, ম্যাট লাইফ রয়েছে, এখানে রয়েছে আরো অনেকগুলো, গ্রিন ডেল্টা রয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, অনেকগুলো কোম্পানি রয়েছে। আপনি এই যে কোনো একটা কোম্পানি থেকে আপনি একটা ইন্স্যুরেন্স করে নিতে পারেন। তো এইটা পুরো 1 বছরের জন্য ইন্স্যুরেন্স রিকভারি আপনার 4 থেকে 5 হাজার টাকার মধ্যে বা 10,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি এই ইন্স্যুরেন্সটুকু করে নিলে, আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটুকু করার পর আপনি ইন্স্যুরেন্স রিকভারি পাবেন। এখানে যাওয়ার পর আপনি চিকিৎসা করার জন্য এই এই হেলথ ইন্স্যুরেন্স দিয়ে ফ্যাসিলিটিসটুকু পাবেন। আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোথা থেকে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমি বলছিলাম যে লিথুনিয়া, লাটভিয়া, মাল্টা এই দেশগুলো ভিসা দিচ্ছে, এই ক্ষেত্রে আপনাকে এই দিকে আপনাকে যুক্ত হবে। বা এই এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে পোল্যান্ডও ভিজিট ভিসা দিচ্ছে। এই ক্ষেত্রে পোল্যান্ডের যেটা হচ্ছে, আপনাকে কি করতে হবে, পোল্যান্ডের ভিসার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। কিন্তু ফ্রান্সে আপনি যদি ভিসা জমা দিতে চান, তাহলে ফ্রান্স এম্বাসি ইন বাংলাদেশ আপনি যদি গুগলে আপনি সার্চ করেন তাহলে আপনি এম্বাসি পেয়ে যাবেন। আপনি এখানে যাওয়ার পর আপনি কি করবেন, আপনাকে যেহেতু আপনি টার্গেট করছেন, আমি জাস্ট ফ্রান্স নিয়েই কথা বলছি আজকে, যেটা বলবো আমি যে ফ্রান্স যেহেতু অলিম্পিক গেমস সামনে, আপনাকে মাথায় রাখতে হবে যে অলিম্পিক গেমসের আপনি টিকিট কনফার্মেশন করে নিতে হবে। টিকিট কনফার্মেশন করার পর দেন আপনি ফ্রান্স এমবাসি ইন ওয়েবসাইট যদি আপনি এমবাসি ইন বাংলাদেশে আপনি সার্চ করেন, তাহলে আপনি কি করবেন, আপনি গুগল থেকে আপনি এই ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি কি করে নেন, আপনি আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আপনি একটা অ্যাকাউন্ট করে নেন, আপনার নিজের নামে একটা আইডি করে নেন। আইডি করার পর দেন আপনি কি করতে পারেন, সেই আইডি থেকে আপনি ফর্ম ফিল আপ করার পূর্বে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে হবে। কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে হবে এটা আমি আপনাকে পরে বলছি। এর ফাঁকে আপনাদেরকে যেটা বলবো, প্লিজ আপনারা যারা এই লাইভটুকু দেখছেন, আপনারা এই পেজে আপনারা লাইক দিয়ে আপনারা রিচ করতে পারেন। আমার মনে হয় এই ভিডিওটুকু দেখার পর আপনাদেরকে আর কোনো কনসালটেন্সি ফার্মে বা কোনো দালালের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনারা নিজে নিজেই প্রসেসিং করতে পারবেন, আপনারা নিজে নিজের কাজটুকু আপনি নিজে করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটুকু করতে হবে, আপনি যখন আপনি ফর্ম ফিল আপ করতে শুরু করবেন, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে ফেলতে পারবেন। ফিল আপ করার পর ওই ফর্ম ফিল আপ করার জন্য পূর্বে আপনি যে কাজগুলো করতে হবে এটা আমি আপনাদেরকে ডিটেলস বলবো। করার পর লাস্টে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে কিনা সেটা বলবে। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না থাকে তাহলে আপনি ওই যে বললাম যে আগেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখতে হবে। আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আপনি সাবমিশন দিয়ে দিলে আপনার কি হয়ে যাবে, ফর্ম ফিল আপটুকু হয়ে যাবে। ফর্ম ফিল আপ করার পর দেন আপনি সাবমিশন দিলেন, আপনার কাজটুকু শেষ। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে এমবেসি ফি টুকু রয়েছে, এমবেসি ফি আপনি কি করবেন, আপনি জমা দেবেন। জমা দিয়ে আপনার ওই যে আপনার ফিল আপ করা ফর্মটুকু প্রিন্ট করে, আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার কি করতে হবে, আপনার এই ফর্ম ফিল আপের সাথে আপনার যে হোটেলে আপনি হোটেল বুকিং দিয়েছেন, আপনার ওইখানে যদি আত্মীয় থাকে তার বাসার অ্যাড্রেস, অথবা আপনার যদি আপনি হোটেল বুকিং দিয়ে যান আপনার হোটেল বুকিং এর অ্যাড্রেস ফর্ম ফিল আপে দেবেন। আপনি যদি বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, আপনি যদি চেম্বার অফ কমার্সের মেম্বার হয়ে থাকেন মেম্বারের সার্টিফিকেট, আপনি যদি কি করে থাকেন আপনার কোনো প্রপার্টি থেকে থাকে আপনার প্রপার্টি ইন ডিটেলস, আপনি একটি চার্টার ফার্ম দিয়ে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন করে নেবেন। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আপনি যে দেশে ব্যাক করবেন আপনার ফ্যামিলি ডিটেলস, আপনার বাবা মা ভাই বোন কে কি করে কোথায় আছে এগুলো আপনি ইন ডিটেলস দিতে পারেন। এরপর আপনাকে যেটা করতে হবে একটা সাম আপ, আপনি ওইখানে গিয়ে ট্রাভেল করবেন, কোথায় কি করবেন, কিভাবে কতদিন থাকবেন। আমার মনে হয় যারা ভিসা পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 2 সপ্তাহের উপরে বেশি দেওয়া প্রয়োজন নেই। আপনি 2 সপ্তাহের একটা ট্রাভেল প্ল্যান দেবেন, আপনি 2 সপ্তাহের ভিসা দেবে আপনাকে 90 ডেজের। আপনি ওইখানে গিয়ে আপনি 90 ডেজই আপনি রিচ করতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু আপনি বলবেন যে আমি কি করবো, আপনি যদি যত বেশি বলবেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ব্যাংক সলভেন্সি আপনাকে বেশি দেখাতে হবে। তো এই ক্ষেত্রে
আপনার 6 মান্থসের আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স আপনার করবেন, আপনার বিজনেসের আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা দেখাবেন, আপনার সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন, আপনার যদি এফডিআর থাকে সেই এফডিআর এর অ্যামাউন্টটুকু দেখাবেন। পাশাপাশি আপনাকে কি করতে হবে, এজ এ বিজনেসম্যান আপনার ব্যবসার আপডেট ট্রেড লাইসেন্সটুকু আপনাকে দিতে হবে। এই কপিগুলো আপনাকে কি করবে, আপনি সাবমিট করবেন। আপনি এই আপনার ফর্মগুলো প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পর এটার 2টা হার্ড কপি আপনাকে কি করতে হবে, রেডি করতে হবে। 2 কপি রেডি করতে হবে, একটা ফটোকপি, একটা মেইন কপি। আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, প্রোটোকলি, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট 1 নম্বরে থাকবে, 2 নম্বরে আপনার এই ফর্মটা থাকবে, 3 নম্বরে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট। পাশাপাশি আপনার যে আদার্স পেপারস গুলো আছে যা এগুলো আপনাকে থাকবে। এরপর আপনাকে যেটা বলতে হবে, আপনি যেহেতু ট্রাভেলে যাবেন, বিজনেসম্যান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার অ্যাবসেন্টে কে দেখবে সেটাও আপনাকে কি করতে হবে, ক্লিয়ারেন্স করতে হবে। এই ক্ষেত্রে মনে করেন আপনি ব্যবসায়ী না, আপনি চাকরি করেন, আপনি এজ এ জব হোল্ডার আপনাকে কি করতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। আপনার 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, আপনার যে স্যালারি আপনি ইন করছে এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে তারা কি করবে, ভেরিফাই করবে আপনি যে একজন জব হোল্ডার, আপনার এই জবের যে স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। সেটা যদি সত্য পায় তাহলে আপনাকে ভিসা দেওয়ার সম্ভাবনা প্রতিদিন থাকবে। এক্ষেত্রে অনেক স্টুডেন্টও আপনি কি করতে পারেন। এরপর আপনাকে যেটা কি করতে হবে, আপনাকে, আপনি যে একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, আপনি যদি ট্রাভেল করে থাকেন, আপনার ট্রাভেল গুলো এই আপনার পূর্বের পাসপোর্টে যে ট্রাভেল গুলো রয়েছে সেইগুলো, বর্তমান পাসপোর্টে যদি কোনো ট্রাভেল থাকে ট্রাভেল গুলো আপনি কি করবেন, আপনি প্রিন্ট করে আপনি এইগুলো আপনার সাথে নেবেন। প্রত্যেকটা কপি ডাবল কপি করবেন, এক কপি তারা রেখে দেবে, আপনাকে একটা কপি আপনাকে আপনার মেইন কপি থাকবে। পাশাপাশি আপনার পূর্বের পাসপোর্ট, আপনার বর্তমান পাসপোর্ট এবং আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনার টাকা জমা দেওয়ার স্লিপ, আপনার ফর্ম ফিল আপ করার যে কপি, এটা প্রিন্ট কপি, এইগুলো আপনি সাথে নিয়ে ফ্রান্স এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আপনার ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউতে আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন করবে, আপনি কোন কোন জায়গায় ট্রাভেল করবেন, আপনার ট্রাভেল প্ল্যান অনুযায়ী আপনি এইগুলো বলবেন। এই ক্ষেত্রে এইভাবে করে আপনি ফ্রান্সের ভিসাটুকু পেয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এই মুহূর্তে আমি যেটা বলবো যে এখানে সুযোগ রয়েছে। কি সুযোগ রয়েছে, এই মুহূর্তে ফ্রান্সে অলিম্পিক গেমস আসন্ন। তো আপনারা যদি অলিম্পিক গেমসের টিকিট সংগ্রহ করতে পারেন, আপনি যদি কি করতে পারেন, যখন আপনি ইন্টারভিউ ফেস করতে যাবেন সেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট, এই ইন্টারভিউর সময় আপনি দেখান যে এটা হচ্ছে আমার অলিম্পিক গেমসের টিকিট, ফুটবল, ক্রিকেট বা আপনার যেই যেই অ্যাথলেটিক্সের যেই টিকিটটা নিয়েছেন সেটা আপনি শো করতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি হচ্ছে 99%। পাশাপাশি আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আমি যেটা বলবো, শুধু ফ্রান্স না, এটা আমি বলছি যেহেতু ফ্রান্স থেকে আফজল কথা বলছে, তো সবারই আসলে ইচ্ছা থাকে যে ফ্রান্সে ট্রাভেল করবে। আর ফ্রান্স হচ্ছে বলা হয় যে মানবতার অন্যতম ফেরিওয়ালা কান্ট্রি। তো এই কান্ট্রিতে যাওয়ার পর অনেকেই কি করে, অ্যাসাইলাম পাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, বা অনেকেই গিয়ে সেখান থেকে ব্যাক করতে চায় না, সেখানে ইজিলি সেখানে স্টে করা যায়। তো আমি যেটা বলবো যে আপনি যদি ফ্রান্সে যেতে চান আপনাকে কি করতে হবে, আপনাকে সেই ক্যালিবারের হয়ে প্রস্তুত হতে হবে। তো আমি যেটা বলি, আমি পার্সোনালি বলে থাকি যে আপনি যদি ভালো কান্ট্রিতে যেতে চান তাহলে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। আপনাকে বিভিন্ন কান্ট্রি, ছোট ছোট কান্ট্রিগুলো, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই কান্ট্রিগুলো আপনাকে কি করতে হবে, ট্রাভেল করে নিতে হবে। তো আমরা যারা ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন যারা আমরা মেম্বার রয়েছি, ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রায় 3000 মেম্বার রয়েছে। আমরা যেটা বলি, আমাদের কাছে আসার পর আমরা অ্যাসিস্ট করি যে আপনি এজ এ ট্রাভেলার আপনি নিজে নিজের কাজটুকু আপনি নিজে করে নিতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি যে কোনো লয়ারের কাছে গিয়ে আপনি আপনার 1000 থেকে 1500 2000 টাকা আপনি লয়ার বেরি করে আপনি ফি দেবেন, আপনি আপনার পুরো ফাইলটুকু দেখিয়ে আপনি রিকারেকশন করে নিতে পারেন। বা আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন না, আপনি একজন লয়ারের কাছে গিয়ে আপনি আপনার পুরো ডকুমেন্টস গুলো আপনি নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনাকে কি করবে, আপনাকে উনি ওই সব কাগজগুলো রেডি করে আপনার ওই যে আপনার যে প্রপার্টি রয়েছে এইগুলার নোটারি করে, আপনার ভ্যালুয়েশন সার্টিফিকেট রেডি করে সবগুলো আপনাকে তৈরি করে দেবে যাতে করে আপনি ভিসা পেতে পারেন। এখন এই ক্ষেত্রে কোনো লয়ার, কোনো কনসালটেন্সি ফার্ম, কোনো ট্রাভেল এজেন্সি কেউ আপনার ভিসার গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে না, কারণ ভিসা দেবে ইউএস, সরি, ফ্রান্স এম্বাসি বা ইউরোপিয়ান এম্বাসি। মাথায় রাখতে হবে, আপনাদেরকে বলে রাখি, এখানে যারা দেখছেন প্লিজ 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 আপনারা কোনো অবস্থাতেই আপনারা কোনো ডকুমেন্টস, ফেক ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন না। আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে অনেক ভিসা
কানাডা আমাদের অনেক লোককে ভিসা দিয়েছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনি কানাডাতে যাচ্ছেন, আপনি দেখাচ্ছেন আপনি অনেক রিচ, আপনার কোয়ালিটি রয়েছে, আপনি ফেক ডকুমেন্ট দিয়ে যাচ্ছেন, গিয়ে যাওয়ার পর এখান থেকে গিয়ে এখানে বলতেছেন যে আমি রিফিউজি অ্যাসাইলাম ক্লেম করতেছেন। এটা করার পর কি হচ্ছে, যারা কোয়ালিফাইড ট্রাভেলার, যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার তাদেরকে ভিসা দিচ্ছে না। কারণ হচ্ছে তারা মনে করছে সবাই আসছে মিথ্যা বলে, ফেক ডকুমেন্টস দিয়ে। এই জন্য আমাদের দেশের যে ভালো ভালো যারা ট্রাভেলার রয়েছে, যারা যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো রয়েছে তাদেরকে ভিসা দিচ্ছে না। এইদেরকে এই ক্ষেত্রে আমি যারা দেখছেন, যারা এই মুহূর্তে এই ভিডিওটুকু দেখছেন, এবং আমি বলবো যারা দেখবেন পরবর্তীতে, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এজ এ আমি লয়ার আপনাদেরকে ডাই হার্ড একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা দয়া করে আপনারা কোনো এম্বাসিতে কোনো পেপারস, কোনো ডকুমেন্টস, কোনো ব্যাংক স্টেটমেন্ট, কোনো আপনার প্রপার্টি ডকুমেন্টস এগুলা ফেক দাখিল করবেন না। কেন করবেন না? এটা করে আপনি আপনার দেশের ভাবমূর্তিটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি ইউএস এম্বাসি কিন্তু লাস্ট 3 মান্থসে নিয়ার অ্যাবাউট 4-5 মান্থসে নিয়ার অ্যাবাউট 12,000 ভিসা দিয়েছে ইউএস এম্বাসি, যেটা রেকর্ড। কানাডিয়ান এম্বাসি বাংলাদেশের নিয়ার অ্যাবাউট প্রায় 3 থেকে 4 লক্ষ লোক অলরেডি কানাডাতে চলে গেছে। তো এই আমি মনে করি 2024, 25, 26 এই 26 সাল পর্যন্ত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলো বাংলাদেশের প্রায় নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 কোটি ভিসা ইস্যু করবে। এই ক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরা নষ্ট না করি, আমরা যেন ফেক ডকুমেন্টস না দিয়ে আমাদের যেন, আমি মনে করি আমাদের ভাগ্যটাকে আমরা যেন নষ্ট না করি। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা কি করেন, আপনি একটা ট্রাভেল প্ল্যান করেন যে আপনি ছোট ছোট কান্ট্রিগুলো ভিজিট করেন। আপনি ভিজিট করলে আপনি পরবর্তীতে আপনি বড় কান্ট্রিতে যখন ভিসা যাইবেন তখন আপনাকে ভিসা দেবে। আমি বলি যে আমাদের নিয়ার অ্যাবাউট প্রায় 70 থেকে 80 হাজার লয়ার রয়েছে। এই লয়ার যারা রয়েছে প্রত্যেকের মানে এরিস্টোক্রেট প্রফেশন লিড করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা এরিস্টোক্রেট প্রফেশন লিড করে। এখন এরা কেউই গিয়ে এখানে থাকবে না। আমি যদি ইউরোপে যাই, গিয়ে 15 থেকে 20 দিন আমি ট্রাভেল করে চলে আসবো। কিন্তু যখন আমার আরেকজন ভাই সে কি করছে, ফেক ডকুমেন্ট দিচ্ছে, তখন সে, আমি যখন রিয়েল ডকুমেন্ট দিচ্ছি তখন সে মনে করবে যে আমার ডকুমেন্টস গুলো ফেক মনে করবে। তো আমরা মনে রাখতে হবে, যারা এম্বাসিতে জব করে তারা আমাদের চাইতে কিন্তু মোর ট্যালেন্ট, মোর জিনিয়াস, তারা এই জিনিসগুলো দেখে বুঝে নিতে পারে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার যারা ভিউয়ার্স রয়েছেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আপনারা কোনো অবস্থায় কোনো ফেক ডকুমেন্টস আপনারা ইস্যু করবেন না। আপনার একটা ফেক ডকুমেন্টসের কারণে হয়তো বা আপনি ভিসা পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে যখন এটা তারা বুঝে ফেলবে, আপনি কিন্তু বলা হচ্ছে যে চোরের একদিন আর মালিকের চোরের 10 দিন, মালিকের কিন্তু একদিন। যখন ইউএস এম্বাসি বা কানাডিয়ান এম্বাসি বা ফ্রান্স এম্বাসি বা ইউরোপের যে কোনো এম্বাসি, অস্ট্রেলিয়ান এম্বাসি বুঝে ফেলবে যে আপনি ফেক ডকুমেন্ট নিয়ে আপনি ভিসা নিচ্ছেন, তখন কি করবে, তখন তাদের একটা কনসেপ্ট গ্রো হয়ে যাবে যে ওরা ফেক ডকুমেন্টস দিয়ে কি করছে, ভিসা নিচ্ছে। আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা ভিসা ইস্যুর ক্ষেত্রে অন্তত আপনারা কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্ট দাখিল করবেন না। পাশাপাশি আপনি যখন আপনার ডকুমেন্টস ইস্যু করবেন বা আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনি একটু টাইম নিয়ে প্ল্যান করে একটা সময় নিয়ে 6 মান্থের, 10 মান্থের, 1 ইয়ারের একটা প্ল্যান তৈরি করেন। তারপর কি করবেন, আপনি কাজ করেন। আমরা দেখা যায় যে পাসপোর্ট দেওয়ার পরই মনে করি যে এই আমার ভিসা হয়ে যেতে হবে। ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অন্তত একটা প্ল্যান মেক করতে হবে। আমি যাদেরকে আমার কাছে যারা আসে আমি তাদেরকে বলি যে আপনি মিনিমাম 1 বছরের একটা প্ল্যান মেক করেন। 1 থেকে 1.5 বছরের একটা যদি প্ল্যান মেক করেন তাহলে আপনার ভিসা ইউরোপে, যেমন ফ্রান্স বলেন, জার্মান বলেন, নেদারল্যান্ড বলেন, ফিনল্যান্ড বলেন, আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যে এই যে ইউএস যে এমবাসি গুলো রয়েছে, এমবাসির অ্যাম্বাসেডরকে আপনাকে কি করতে হবে, বোঝাতে হবে যে কনসুলেট রয়েছে, যে অফিসার রয়েছে, আপনার যিনি ইন্টারভিউ নেবে তাকে বোঝাতে হবে যে আমি ইলিজেবল, আমি ক্যাপাবল, আমি এখানে গিয়ে ব্যাক করব, আমার এই প্রপার্টি রয়েছে, আমার ফ্যামিলি স্টাবলিশড রয়েছে,
আমি ব্যাক করব, এই জিনিসগুলো যদি আপনি এনশিওর করতে পারবেন, তখন আপনাকে কি করবে, আপনাকে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি আফজলকে আমি ব্যক্তিগতভাবে আমাদের ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আমাকে এখানে ইনভাইটেশন করে আমাকে সংযুক্ত করার জন্য। আমি এখানে যারা দেখছেন, আহ, আহ, আমি তাদেরকে এটা একটা জিনিস বলবো, বা যারা দেখবেন তাদেরকে এটা জিনিস বলবো, আমরা যেন এই ফেসবুকে, ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে আমরা যেন আহ, আহ, অতি দ্রুত উৎসাহিত না হয়ে যাই। আপনাকে নিজের কাছে আপনি নিজে কোয়েশ্চেন করেন যে আপনি নিজে হচ্ছেন একটা এম্বাসির অ্যাম্বাসেডর, বা আপনি একজন কনসুলেট, বা আপনি একজন ভিসা অফিসার। এই ভিসা অফিসার হিসাবে আপনি আপনার ফাইল, আপনি মনে করেন যে একজন এক্স এর ফাইল আপনার সামনে দেওয়া হয়েছে, আপনি এই ফাইল দিয়ে তাকে ভিসা দেবেন কিনা। যদি আপনি এই ফাইল দিয়ে ভিসা দেবেন না মনে করেন, তাহলে আপনি কোনো এম্বাসিতে এই ফাইল দিতে যাবেন না। এখন অনেকেই বলবে যে তাহলে কি সাদা পাসপোর্টে ভিসা দিচ্ছে না? হ্যাঁ, সাদা পাসপোর্টে ভিসা দিচ্ছে। কাদেরকে দিচ্ছে? দোজ হু আর মোর মোর কোয়ালিফাইড, যারা মোর কোয়ালিফাইড তাদেরকে দিচ্ছে। আমি যখন হাইকোর্টের লয়ার, আমি আমার একটা প্রফেশন রয়েছে। আমি যখন, আমি যদি এই মুহূর্তে ফ্রান্স অথবা ইউকে অথবা ইউএসএ অথবা কানাডা থেকে একটা কনফারেন্সের জন্য আমি একটা ইনভাইটেশন নিয়ে আসতে পারি, তাহলে আমাকে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বিজনেসম্যান, আপনি একটা বিজনেস কনফারেন্সে যাবেন, তখন আপনাকে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বোন ফ্রান্সে রয়েছে, ইউকে তে রয়েছে, ইউএসএ তে রয়েছে, কানাডাতে রয়েছে, সে যদি আপনাকে ইনভাইটেশন করে, তাহলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে কি করতে হবে, ওইভাবে প্রস্তুত হতে হবে। আপনি যদি প্রস্তুত না হয়ে, আপনি যত মানে আপনি দেখছেন যে আপনার একটা ফ্রেন্ড ভিসা পেয়ে গেছে, আপনার ফ্রেন্ড ভিসা পাওয়ার জন্য আপনিও ফাইল জমা দিয়ে দিলেন, শুধুমাত্র আপনি আপনার টাকাটুকু নষ্ট করলেন। আমি চাই না যে আমার দেশের একটা ভাইয়ের 1,000 টাকা, 10,000 টাকা নষ্ট হোক, 50,000 টাকা নষ্ট হোক। তো দেখা যাচ্ছে কি হচ্ছে, এই মুহূর্তে অনেক ভিসা হচ্ছে, এর জন্য কি হচ্ছে যে অনেকেই কি করছে, যে সে উদ্গ্রীব হয়ে সে কি করছে, সে জমা দিচ্ছে, জমা দিয়ে দিচ্ছে, যে সে কি করছে, সে মনে করছে যে আমি সবার মতো করে আমি ভিসা পেয়ে যাব। তো ভিসা পাওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, আপনাকে 3 থেকে 6 মাসের আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে, আপনাকে ওইখানে একটা হোটেল রিজার্ভেশন করতে হবে, অথবা আপনার একজন আপনাকে একজন ইনভাইটেশন করতে হবে, অর্থাৎ ইনভাইটেশন লেটার লাগবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, অন অ্যারাইভাল আপনার একটা ভিসা লাগবে। এরপর হচ্ছে আপনার একটা আপনার প্রফেশন সম্পর্কিত আপনার একটা রিকোয়ারমেন্ট, আপনার যেটা হচ্ছে, আপনি যদি আপনি জব করেন, আপনাকে কি করতে হবে, আপনার এনওসি লাগবে। আপনি স্টুডেন্ট হলে, আপনার কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে আপনার এনওসি লাগবে। আপনি আপনি যে হলিডেতে যাচ্ছেন, এটার ব্যাপারে কনফার্মেশন করতে হবে। স্টুডেন্টের যদিও ভিসা ভিসা কম ইস্যু করে থাকে, এই মুহূর্তে ইউকে তে অনেক ভিসা দিচ্ছে, শর্ট টার্ম ভিসা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইউকে তে এই ভিসাগুলো দিচ্ছে, তো আপনাকে আপনাকে এই জিনিসগুলো রেডি রাখতে হবে। সেনজেন ভিসার জন্য যে জিনিসগুলো আপনার ভেরি ইম্পর্টেন্ট, আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কাভার লেটার লাগবে। তো ব্যক্তিগত আপনার ট্যুরিস্ট প্ল্যান লাগবে। এর পাশাপাশি হচ্ছে আপনাকে কোন কোন জায়গা আপনি ভ্রমণ করবেন, এই ভ্রমণ প্লেস গুলো আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ট্রাভেল প্ল্যানে বলতে হবে। আপনি ওইখানে আপনার কোনো বন্ধু আছে কিনা, সেটা যদি আপনি বলেন, তার ফ্যামিলি অ্যাড্রেস, তার বাসার অ্যাড্রেস দেন, সে আপনাকে যদি আপনার ট্রাভেল এক্সপেন্স যদি সে বেয়ার করে থাকে, তাহলে আপনি সেই জিনিসগুলো যদি আপনি উল্লেখ করেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার যেটা হচ্ছে, আপনি যে ব্যাক করবেন, এই রিটার্ন টিকিট আপনাকে আপনাকে কি এশিওর করতে হবে। আর যেটা হচ্ছে, আপনার এম্বাসি ফি আপনাকে পেমেন্ট করতে হবে, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে, আপনার যে ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ছবি হচ্ছে 35 বাই 45 সাইজ হতে হবে, এবং এটা ম্যাট পেপারে হতে হবে, ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, এবং এটা সদ্য তোলা ছবি হতে হবে। আপনার ছবিটা হতে হবে, আপনি যে সদ্য আপনি ছবি তুলেছেন, এই ছবি হতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনার মিনিমাম 6 মাস থাকতে হবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ভিসার জন্য। পাশাপাশি আমরা যেটা বলে থাকি, যেমন এই মুহূর্তে যেহেতু কানাডা
ভিসা হাক চলতেছে, ইউএসএ ভিসা হাক চলতেছে। আমি আমার থ্রোতে অনেকেই এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপের ভিসা হয়েছে, নিয়ার অ্যাবাউট 50+ লোকের ইউএস এর ভিসা হয়েছে। পাশাপাশি অনেকেই পেন্ডিং রয়েছে ইন্টারভিউর জন্য, তাদের ভিসা জন্য কাজ চলছে, অনেকেই করছে। এই ক্ষেত্রে আমি যেটা বলি যে এটা যে আমার মাধ্যমে না, যে আপনি নিজে নিজে করে আপনি আপনার কাজটুকু করে নিতে পারেন। তো আপনি যেখানে রয়েছেন, আপনি যে মনে করেন আপনার বাড়ি চিটাগংয়ে, আপনাকে কি করতে হবে, আপনি চিটাগংয়ের আপনি একজন লয়ারের সাথে, ইমিগ্রেশন লয়ারের সাথে আপনি কথা বলেন, বা আপনার যদি আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে তার সাথে কথা বলেন। আপনি ওইখান থেকে যদি একটা ইনভাইটেশন আনাতে পারেন, আপনার আত্মীয় থাকে, আপনার ফার্স্ট ব্লাড কোনো আত্মীয় থাকে, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি থাকে। পাশাপাশি আপনাকে কি করতে হবে, ইউএস এর ক্ষেত্রে আপনি আচ্ছা, ইস্টার্ন ব্যাংকে আপনি জনাব অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী, আমার একটা প্রশ্ন ছিল এর মধ্যে, যেটা সবচেয়ে বেশি শিওর দর্শকের কাছ শিওর থেকে আমি প্রশ্ন পেয়েছিলাম, যে স্পন্সরের যে বিষয়টা আপনি যেটা নিয়ে কথা বলতেছেন, সেটার ক্ষেত্রে যে স্পন্সর কারা করতে পারবে, কাদেরকে করতে পারবে, এ বিষয়ে আপনি একটু যদি আলোচনা করতেন অনুগ্রহ করে। আসলে স্পন্সর আমাদের দেশে যেটা হয়ে থাকে, যে স্পন্সরটা হচ্ছে, আমরা ইদানিং কালে যেটা লক্ষ্য করছি, লাস্ট যখন কানাডার অনেক ভিসা হচ্ছে, একজন স্পন্সর দিল, এই স্পন্সরের কপিটা অনেক এজেন্সি কি করে, এটাকে কপি পেস্ট করে একজনের এজেন্সি দিয়ে ইনভাইটেশন দিয়ে 10 জনের ইনভাইটেশন করে ফেলতেছে। তো ইনভাইটেশন কে করবে? আমার ফার্স্ট ব্লাডের যিনি আছেন তিনি করলে বেস্ট হয়। ফ্রেন্ড, এফএনএফ আমরা বলি, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার। আপনার ফ্রেন্ড যদি আপনাকে করে, অথবা আপনার ফ্যামিলি মেম্বার করে থাকে, অথবা আপনার আত্মীয় স্বজন, কাজিন, রিলেটিভ, যদি আপনার 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 আন্টি আপনাকে ইনভাইটেশন করতে পারে, আপনার আঙ্কেল করতে পারে। এই যে আপনার আমরা যেটা বলি এফএনএফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি ইনভাইট করে তাহলে বেটার। আর আপনি যদি মনে করেন বিজনেসম্যান হন, আপনার পার্টনার যদি আপনাকে কি করে ইনভাইট করে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনি ওইখানে বিজনেস কনফারেন্সে যান, তারা যদি ইনভাইট করে, তাহলে আপনি কি করতে পারেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আপনার স্পন্সর কিনে নেয়, এগুলো কতটুকু ভ্যালিডিটি আছে, বা এমবেসি এগুলোকে কতটুকু গুরুত্ব দেয়, যদি এটা সম্পর্কে একটু বলতেন। আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, সরি, সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে কিনে উনি হ্যাঙ্গিংয়ে চলে গেছেন। ইয়ের পক্ষে না। যদি কেহ ইনভাইটেশন কিনতে চায়, একটু সেই রিপিট ক্ষেত্রে করবেন, আপনাকে একটু বা কিছুক্ষণ শোনা যায় নাই, হোল্ডে ছিল মনে হয়, নেটওয়ার্ক সমস্যা ছিল। আমি পার্সোনালি সাজেস্ট করব যাতে করে কেহ যেন ইনভাইটেশন কিনে ভিসার জন্য অ্যাপ্লাই না করে। দেখা যাচ্ছে অনেকেই কি করে, এই একটা ইনভাইটেশন 10 জনের কাছে বিক্রি করে দেয়। এই 10 জন লোকের কাছে যখন বিক্রি করে দেয়, তাহলে এই ইনভাইটেশনটা তো আলটিমেটলি কোথায় যাচ্ছে, এম্বাসিতে যাচ্ছে। 10 জন লোক 10 জন লোককে ইনভাইটেশন করে ফেলছে। 10 জন লোককে যখন আপনি ইনভাইট করে ফেলতেছে, তখন এটা তো তারা বুঝেই নেই যে এই জিনিসগুলো জাল হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকে। জি। এই জন্য আমরা বলবো, আপনি কিনে না কিনে আপনি আপনার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। যেটা আপনি বলছেন, ওই যে এফএনএফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যেটা Yes, ভ্যালুয়েবল। yes. আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে আপনার কাছে, জনাব অ্যাডভোকেট সালেহ চৌধুরী, সেনজেনের জন্য আপনি মনে করেন যে অনেকে আছে সাদা পাসপোর্টে, যেটা আপনি বললেন যে হাই কোয়ালিটির যারা তাদেরকে ভিসা দেয়, তো সাধারণ আমার মতো যে সাধারণ কিছু ছেলে পেলে আসতে চায়, তাদের ক্ষেত্রে করণীয় কি, বা কয়টা দেশ তারা ভিজিট করলে মোটামুটি আশানুরূপ ফল পাবে বা তাদের স্বপ্ন পূরণ হবে, এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন, যে কতটি দেশ, আর স্পেসিফিক কোনো দেশ আছে কিনা, যেমন এশিয়ার মধ্যে, মিডিল ইস্টের মধ্যে, বা হচ্ছে গিয়ে আফ্রিকার মধ্যে স্পেসিফিক কোনো দেশ আছে কিনা, যদি আপনি একটু আলোচনা করে বুঝিয়ে দেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আসলে যিনি আমার বোন যিনি প্রশ্ন করেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি তার এই প্রশ্ন থেকেই অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আসলে হাই কোয়ালিটি বলতে এরকম কিছু তারা বোঝে না। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতে গিয়ে এটা আমি বলেছিলাম। মূলত আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনি একজন ট্রাভেলার হিসাবে, আপনি একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, এটা আপনাকে বোঝাতে হবে। এটা আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন, একজন সেও কি হতে পারে,
ভিসাটুকু আপনি পেতে পারেন। এই ক্ষেত্রে আপনি একজন ট্রাভেলার হিসাবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই, এই নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই দেশগুলোতে ট্রাভেল করতে কিন্তু আহামরি খরচ হয় না। এরপরে প্যাকেজ যে ট্রাভেল গুলো রয়েছে, প্যাকেজে অনেক কম টাকা করা যায়। আপনার পাসপোর্টে যদি 4-5টা দেশের ভিসা থাকে, তাহলে দেখা যাবে যে আপনি খুব ইজিলি আপনি যে কোনো এম্বাসিকে বুঝাতে পারতেছেন যে আমি এই দেখ আমার ট্রাভেল আছে, আমি ইতিমধ্যে ট্রাভেল করেছি, আমি একজন ট্রাভেলার, বাংলাদেশে অনেক ট্রাভেল করেছি, এরপর আমি কি করেছি। এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই দেশেই ট্রাভেল করেন, এখন কিন্তু কি করে এম্বাসি গুলো কি করে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো তারা চায়। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেন, আপনি যে ট্রাভেলার সে ওইখান থেকে দেখে নেবে আপনি ট্রাভেল করতেছেন কি না। আপনি যদি ট্রাভেলার না হন আর আপনি তাকে বলেন যে আমি ট্রাভেলার, তাহলে সে বুঝবে যে আপনি ট্রাভেলার না, আপনি ফেক বলতেছেন। সো আমি বলবো আপনি যেই দেশেই যান, গিয়ে আপনি একটা সেলফি নিয়ে আপনি কি করেন, আপনি দেন যে আই এম ট্রাভেলিং ইন ইন্ডিয়া, আই এম ট্রাভেলিং ইন নেপাল, ভুটান, এরকম বলে আপনি কি করেন, আপনি যে ট্রাভেলার এটা আপনি কি করেন, যখন আপনার ফেসবুকে যে কেউ ঢুকবে সে যেন বুঝতে পারে যে আপনি ট্রাভেল ট্রাভেল করেন, আপনার ট্রাভেল হিস্ট্রি রয়েছে, আপনি রিয়েল ট্রাভেলার। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে একজন যে ডাক্তার হতেই হবে, ব্যাংকার হতে হবে, আপনাকে লয়ার হতে হবে, এরকম কিছু না। আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, একজন স্টুডেন্ট হন, আপনি একজন ছোট্ট ব্যবসায়ী হন, যদি আপনি ছোট্ট ছোট্ট কান্ট্রিগুলো ট্রাভেল করেন, কম টাকায় আপনি আস্তে আস্তে খরচ করেন, আপনাকে প্রস্তুত হতে হবে। আপনাকে মিনিমাম 6 থেকে 8 মান্থের একটা কি করেন, আপনি প্ল্যান মেক করেন। আপনি এই মাসে গেলেন আপনি ইন্ডিয়াতে, পরের মাসে আপনি নেপালে যান, এর পরের মাসে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের একটা ট্রাভেল প্যাকেট করেন। এখন এই লাখ খানেকের মধ্যে আপনার কি করে 3টা দেশ আপনি ভ্রমণ করতে পারবেন। আপনি 50,000 টাকার মধ্যে আপনি ওই যে শ্রীলঙ্কা এবং ওই নেপাল, মালদ্বীপে গিয়ে আসতে পারবেন। আপনি এরপরে এখন ওই যে সৌদি আরব সহ 6টা কান্ট্রির একটা প্যাকেজ আছে, এগুলো আপনি একসাথে গিয়ে প্যাকেজ করে আসতে পারবেন। তাহলে দেখা যাবে আপনার, দেখা যাবে 2-3 লক্ষ টাকার মধ্যে আপনার কি হয়ে গেছে, অনেকগুলো দেশ ট্রাভেল হয়ে গেছে। তো তখন আপনি চাইলে আপনি অনেক ভালো ভালো দেশ আপনি দেশের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সালেহ চৌধুরী। একটা প্রশ্ন আসছে, সাদা পাসপোর্টে ভিজিট ভিসা পাওয়া কি সম্ভব ফ্রান্সে? এটা আপনি আলোচনা করছেন, তারপরে সংক্ষেপে একটু বলে দেন। আমি এখানে দেখছি সামিরা চৌধুরী উনি লিখেছেন জি জি সাদা পাসপোর্টে ভিসা পাওয়া যাবে কি না। জি তো আমি যেটা বলি উনাকে, আমি বলছি আসলে সাদা পাসপোর্ট হলে ভিসা পাওয়া যাবে না তা না। আপনি যদি সবকিছু কোয়ালিফাই করেন, আপনার ব্যাংক ঠিক থাকে, আপনার 6 মান্থের ব্যাংক ঠিক থাকে, আপনার ইন্স্যুরেন্স ঠিক থাকে, আপনার প্রপার্টি ভ্যালুয়েশন থাকে, আপনার আত্মীয় স্বজন দেশে থাকে, ফ্রান্সে আপনার আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনি যদি এখান থেকে একটা ইনভাইটেশন আনতে পারেন, অথবা আপনি যদি ফ্রান্সের ওই যে বর্তমান যে অলিম্পিক গেমস রয়েছে এই গেমসের একটা টিকিট নিতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি ভিসা পেতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা হচ্ছে কমন প্রশ্ন, যে আমাদের বেশিরভাগ ভাইয়েরা আছে মিডল ইস্টের, যেমন দুবাই, কাতার, ওমান, ওখান থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে তাদের আসার ক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করবে, এ বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দেন। আসলে আমাদের দেখেন, যেটা আপনিও জানেন যে আমাদের দেশের পৃথিবীতে এমন কোনো দেশ নাই, এটা পাবেন না যে ফ্যামিলির জন্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন কি করে, সে ইউরোপ আমেরিকাতে যায়। দেখা যায় যে লিবিয়া হয়ে এই বোটে করে, জাহাজে করে বিভিন্ন দেশের মাধ্যমে সে কি করতেছে, ইতালিতে ঢুকতেছে, ফ্রান্সে যাচ্ছে, গিয়ে ওইখানে অ্যাসাইলাম মেরে সে। আমি জাস্ট একটা গল্প বলি যে আমার জানা এটা গল্প, যে 3জন লোক, তোরা এক ম্যাচে থাকে, একটা বাসায় কাজের জন্য তাদের প্রয়োজন, তাদেরকে কল করেছে। ওইখানে যাওয়ার পর ওই বাসায় কি হয়েছে, 3জন $3 দিয়ে ভাড়া করে, 3 ডলার করে দিয়ে দিয়ে ইয়েতে গেছে, ওই বাসায় গেছে, $9 দিয়ে গিয়েছে, আবার আসছে $9 লাগবে। ওইখানে যাওয়ার পর ওই লোক বলছে যে আমার একজন লোক লাগবে। সে কি করছে, ওই 2জন লোক এসে কান্না করে, সে মানে ফোন দিয়ে বলছে যে আমরা এত কষ্ট করে গেলাম। তো এই যে মানুষজন অনেক কষ্ট করে উপার্জন করে এই টাকাটা কি করে আবার কি করে এই দেশে বাংলাদেশে আসে। পাঠায়।
তো আসলে আমাদের যারা প্রবাসী রয়েছে তাদেরকে আমি তাদের প্রতি আমি স্যালিউট জানাতে হয় যে তারা আসলে তাদের কষ্টটা নিজেরা নিজেরা পুষে নেয়, কিন্তু এটা মা বাবা ভাই বোনদেরকে বুঝতে দেয় না তারা কিভাবে এই টাকাগুলো আর্ন করে। আমি তাদের সাথে যাদেরকে সাথে আমার কথা হয় যোগাযোগ হয়, তো আসলে এই মুহূর্তে আপনি জানেন যে সিলেটে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জে বন্যায় প্লাবিত। জি আমি জি। মনে করি সবচেয়ে বেশি আমাদের প্রবাসীরা তাদের হাত প্রসারিত করে। তাদের অনেক কষ্টের পয়সা, কিন্তু তারাই কি করে যে আমার ২ বোন ইংল্যান্ডে আছে, ওইখান থেকে তারা পয়সা পাঠিয়ে দিয়েছে। আমার বোনের জামাইরা পয়সা পাঠিয়ে দিয়েছে। আমার আত্মীয়-স্বজন অনেকেই ইংল্যান্ডে আছে, ওরা আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমি এজ এ লয়ার পাশাপাশি আমি পলিটিক্স করি, তো আমি যেহেতু কাজ করি সমাজের জন্য, আমার কাছে এই লোকজনগুলো টাকা পাঠিয়ে দিয়েছে। আমি তখন আমার চোখে জল চলে আসে যে আমরা যে এই কাজগুলো করতে চাই, মানুষজন আমাদেরকে যখন এইভাবে প্রবাসীরা হেল্প করে, এটা আমাদেরকে যতটা আমাদেরকে গর্বিত করে, আমি ততটুকু আমি আসলে ব্যথিত হয়ে যাচ্ছে। কত কষ্ট করে এরা আত্মীয় স্বজনকে সবাইকে রেখে গিয়ে তারা নিজেরা আড়ালে কান্না করে, কিন্তু যখন লাইভে আসে, ফোনে আসে, আমাদের সাথে হাসি মুখে কথা বলে, তাদের কষ্টগুলো তারা নিজেরা পুষে, কিন্তু মানুষকে শেয়ার করতে জানা। তো এইখান থেকে অনেকেই বাইরে যেতে যাচ্ছে, সে তার নিজের নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আসলে এখানে অনেকেই বলছেন যে এখানে আরেকজন বলছেন যে সরি, এই সামিরা চৌধুরী বলছেন যে অলিম্পিক গেমস টিকিট কিভাবে সংগ্রহ করব, ফ্রান্সে কোনো রিলেটিভ রিলেটিভ নাই। তো আপনাকে আমি পার্সোনালি বলবো আপনাকে খুঁজে নিতে হবে আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন কেউ আছে কিনা ফ্রান্সে, তাদেরকে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি টিকিট নিতে পারেন, অথবা আপনি অনলাইনে অলিম্পিকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে যে কোনো ইভেন্টসে আপনি টিকিট নিজে আপনি আপনার কার্ডের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন। এটা আপনার ক্রেডিট কার্ড লাগবে, ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে কি করতে পারবেন, আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি তাও না পারেন, তাহলে আপনি আপনার এলাকার যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা জড়িত রয়েছেন অলিম্পিক গেমস এর সাথে, অলিম্পিক অথরিটির সাথে, তাদের সাথে যোগাযোগ করে আপনি টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে মূল যে প্রশ্ন ছিল যে মিডল ইস্টের যে বাইরেরা হ্যাঁ, সেটাতে মিডল হয়তো আমরা ইস্টের বাইরেরা জি যেটা করে থাকেন তারা, আমি তাদের কথাটাই বলতে গিয়ে আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে জি গিয়েছিলাম জি যে তারা সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং তাদের সবচেয়ে বেশি উপার্জন আসলে বাংলাদেশের রেমিটেন্স এর জন্য তাদেরটাই অনেক বেশি কাজ করে। তো এই ক্ষেত্রে ওনারা ইউরোপে যেতে চায়, এরাই অনেকেই এখান থেকে যেতে চায়। তাদের ক্ষেত্রে যেটা আমি পার্সোনালি বলবো যে আপনারা যে কাজটুকু করতে পারেন, যে আপনারা ওইখান থেকে আপনাকে প্রথমে আপনার যিনি আহ, আহ, যিনি আপনার আহ, আহ, ইয়ে রয়েছেন, আপনার কি বলে, আহ, যার আন্ডারে আপনি রয়েছেন, অর্থাৎ আপনাকে এটাকে বলা হয় কফিল বলে যিনি সাধারণত। আপনার কফিল, আপনার এই কফিলের কাছ থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে পারমিশন নিতে হবে। কফিল যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি ওইখানে ট্রাভেলে যেতে পারবেন, দেন আপনি কি করেন, আপনি আপনার ওই জায়গায় আপনি 6 মাসের আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, আপনার জব করেন যেহেতু স্যালারি স্টেটমেন্ট আপনি নেবেন, ওই স্যালারি স্টেটমেন্ট দিয়ে আপনি ওইখান থেকে ফ্রান্স থেকে হোক, পর্তুগাল থেকে হোক, লিথুনিয়া থেকে হোক, লাটভিয়া থেকে হোক, মাল্টা থেকে হোক, বা আপনি ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে আপনি একটা ইনভাইটেশন আনাতে পারেন, অথবা ওইখানে হোটেল বুকিং দিতে পারেন এবং একটা অন অ্যারাইভাল টিকিট নেবেন। টিকিট নিয়ে আপনি কি করেন, আপনি আপনি ফর্ম ফিল আপ করে নিজে, অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে, অথবা যে কোনো ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি ফর্ম ফিল আপ করে আপনি জমা দেন। জমা দেওয়ার পর আপনাকে একটা ইন্টারভিউ ডেট দেবে, সেখানে আপনি যাবেন। আপনি একটু পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে আপনি কি করেন ওইখানে যাবেন। যাওয়ার পর আপনাকে ইন্টারভিউতে কল করবে, যে বিভিন্ন কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেন করতে পারে সেই ব্যাপারে আপনি কি করবেন, আপনি যার মাধ্যমে আপনি ফর্ম টর্ম এগুলো ফিল আপ করাবেন, অথবা আপনি নিজে যদি করে থাকেন, তাহলে আপনার যা যা পেপারস দিয়েছেন সেই প্রশ্নগুলো আপনাকে নিজেকে ওইভাবে প্রস্তুত হয়ে যেতে পারবে হবে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনি সুন্দরভাবে আপনি কি করবেন, প্রেজেন্ট করবেন। আপনি বাংলায় যদি কথা বলেন, বাংলা ভাষাভাষী হন, আপনি বলবেন যে আমি বাংলায় কথা বলবো, তখন আপনাকে আপনার দুভাষী নিয়ে আসবে, আপনি বাংলায় কথা বলেন, সে বলবেন, সেই উত্তরগুলো তারা রিসিভ করে আপনাকে ভিসা দিয়ে দেবে। এই ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য আপনাকে ওই জায়গার সংশ্লিষ্ট, আপনি যেমন মনে করেন ফ্রান্স এম্বাসি ইন দুবাই, ফ্রান্স এম্বাসি ইন সৌদি আরব, ফ্রান্স এম্বাসি ইন ওমান, ফ্রান্স এম্বাসি ইন কাতার,
ফ্রান্স এমবাসি ইন যে আপনি যেই জায়গায় যে মিডল ইস্টে জায়গায় আছেন আছেন ওই সেই জায়গায় জায়গায়। ইয়ে করবেন এবং আপনি ওই জায়গায় দিয়ে আপনি সেখানে ঢুকে আপনি নিজেই আপনার ফর্ম নিজেই ফিল আপ করতে পারবেন। আমি যেটা বলছিলাম, আমরা প্রয়োজনে আমি বলবো আফজালকে এই এই ভিডিওর লিংকে বা আমি আপনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে লিংকস গুলো এবং ডকুমেন্টস কি কি লাগবে সবগুলো আপনাদেরকে ইন ডিটেলস আমি দিয়ে দেব। আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সাপোর্টিং হয়। তাহলে আপনাদের কি করতে পারবেন, এই মুহূর্তে আমি আমি দিয়ে দেবো আপনাদেরকে, বা আফজলকে আমি দিয়ে দেবো। আফজল লিংকস গুলো আপনাদেরকে শেয়ার করবে, ধন্যবাদ, তাহলে আমি আপনারা নিজেরা ডিসক্রিপশন কি করতে বক্সে পারবেন। দিয়ে দেব। আপনারা আমি আপনাকে একটা মানে সত্য যে ঘটনা, কিছুদিন আগের একটা ঘটনা বলি, বললে আমাদের দর্শকরাও বুঝতে পারবে, প্লাস হচ্ছে তাদের জন্য সহজ হবে। আমার এক বন্ধু, খুব ক্লোজ বন্ধু, আমরা একসাথে প্রায় 10 বছর লেখাপড়া করেছি। তো ও দুবাইয়ে ছিল প্রায় 7 বছরের মতো। ওইখানে ব্যাংক অ্যাকাউন্টও ছিল ওর। প্রায় 3 বছর থেকে ও চেষ্টা করতেছে বাহিরে আসার জন্য, মানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসার জন্য। অনেক দালাল মালাল ধরছে। আপনি দেখেন বাঙালিরা, আপনি জানেন ভালো করে যে দুবাইয়ে মাথার চেয়ে বেশি নাকি দালাল আছে। এখন সত্য। দালাল ধরতে ধরতে টাকা যেতে যেতে পরে আমার সাথে মানে খুব বেশি ইয়ে করতো, ফোন দিত যে একটা ব্যবস্থা করে দে, একটা ব্যবস্থা করে দে। আমি বললাম যে তুই এত বছর থেকে আসিস, তোর কফিলের কাছ থেকে একটা এনওসি নে, যেটাকে ছুটি আর কি বলে, ভিজিটের জন্য একটা পারমিশন নে। আমাকে বলছে যে আমার কফিল খুব ভালো, আমি আমার সবকিছু তার সব ডকুমেন্ট দেবে বলছে। তো আমি বললাম তুই নিজে নিজে একবার দেখ প্রসেসিং কইরা, যে কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে, কোনো দালালের মাধ্যমে না, এজেন্সির মাধ্যমে তুই একটা কান্ট্রি, তখন রাশিয়া ছিল ভালো, বেলজিয়ামের। আমি বলছি যে তুই বেলজিয়াম এমবাসিতে উঠে দেখ, হয়তো ভিসা দিয়ে দেবে। তো রিটার্ন টিকিট আমি এখানে হোটেল বুকিং, সরি, রিটার্ন টিকিট করাইছি, হোটেল বুকিং করাইছি ওই এজেন্সির মাধ্যমে। দুবাই থেকে বেলজিয়ামের এমবাসিতে উঠছে, তাকে ভিসা দিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ। আসলে সে প্রপারলি এখন কাজ করতে এখন সে পারলে এখন সে ফ্রান্সে আছে, 4 মাস হয়ে আসছে, ফ্রান্সে আছে। নিজে নিজে চেষ্টা করে, প্রথমে দালাল ধরে কিন্তু বাংলার প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে ফেলছে। তারপরে সে সর্বমোট 1.5 লক্ষ টাকার মধ্যে দুবাই থেকে ফ্রান্সে চলে আসছে। আসলে আমি যেটা বলি, আমি পার্সোনালি বলি, যদি নিজে নিজে আপনি করেন বা নিজে নিজে শিখে নেন, তাহলে আসলে এই ইউরোপ, আমেরিকা বা কানাডার জন্য ভিসা আসলে পাওয়া অনেক কঠিন কোনো কাজ না। তো আসলে আপনারা যে আমার ভুল হয়ে যাচ্ছে কিনা, শুদ্ধ হয়ে আচ্ছা যাচ্ছে জি। কিনা, আপনি ভুল করবেন, ভুলের মধ্য দিয়ে ফুটবে শুদ্ধের ফুল। আর আমি স্পেশালি যে সঞ্চালক আফজল সাহেবকে আমি বলবো যে আপনি নিজে ভালো করে বলবেন আপনি নিজে কিভাবে গিয়েছেন, আপনি নিজে চ্যালেঞ্জ নিয়েছেন, এজন্য আপনি আজকে ফ্রান্সে আছেন এবং ভালো জায়গায় এবং পড়ালেখা করতেছেন। এই এবং এই কাহিনী যদি এখনো এখনো যদি বা স্মরণ হয়, বা যারা জানে, আটকে উঠে অনেকে। কারণ আমার চেয়ে বেশি মনে হয় না কেউ এত স্ট্রাগল করেছে। ইভেন আমি এটা গর্বের সহিত বলি, আমি এটা পাবলিকলি বলি গর্বের সহিত, যে আমি যে ফ্যামিলি থেকে উঠে আসছি, এই ফ্যামিলি থেকে এই পর্যন্ত উঠে আসা, এটা কতটুকু সংগ্রামের বিষয়, যারা আমাকে চিনে শুধুমাত্র তারা বলতে পারবে। আমি কখনো অহংকার করি না এবং আমার অতীত অস্বীকার করি না। আমি আমি সবসময়ই আমি এটা স্বীকার করি, আমি কোথা থেকে আসছি, কিভাবে আসছি, এটা আমি সবসময় ওপেনলি বলি, পাবলিকলি বলি। এটা কোনো অহংকার না, গর্ব না। আমি যে কোটিপতি বাবার ছেলে, সেটা কখনোই আমার মুখ থেকে বের হয় নাই, ইনশাল্লাহ হবেও না। আমি আমার অতীত নিয়ে গর্বিত। আমি একজন সাধারণ কৃষক বাবার ছেলে। আমি ওই ওই জায়গা থেকে উঠে আসছি এই পর্যন্ত, এটা আমি ওপেনলি বলি। এটাও বলি যে আমার আমার আসলে জীবনে উঠে আসার পিছনে আপনার যে অবদান কতটুকু, সেটাও আমি অবশ্যই বলি। যাই হোক, এটা আমি আপনার আপনার উপর কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপায় এবং আপনাদের সবার ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত আসছি। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে স্ট্রাগল করলে আমি দেখছি যে কোনোদিন বৃথা যায় না। আজকে হোক আর চেষ্টা 5 করলে বছর চেষ্টা পরে দিতে হোক, যাবে, দিতে হ্যাঁ, যাবে। আজকে হোক, 4 বছর 5 বছর পরে হোক, আমরা অবশ্যই এগিয়ে যাব। আপনারা ওই অনুযায়ী কাজ করতে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা প্রায় 1 ঘন্টার উপরে অনুষ্ঠান পরিচালনা করছি। অনেক প্রশ্ন এখানে রয়ে গেছে, আমরা আমি আমি ইনশাল্লাহ আবার একটু বলি, চেষ্টা এই করব। যে হেলাল জি জি, ভাই বলছেন যে ওয়ার্ক পারমিট নিয়ে এটা লাইভ করার জন্য, আমি হ্যাঁ হেলাল সেটাই আমি ভাইকে বলি, বলছি। আমি আফজালকে বলবো। চৌধুরী হেলাল ভাই বলছেন যে উনি
একটা ইয়ে করার জন্য, ওয়ার্ক পারমিট নিয়ে লাইভ করার জন্য তার আগে আমি আরো দুই আফজলকে একজন বলবো বলছে যে যে আমার নুরুল করিম শাকিল মামা বলছে যে ওয়ার্ক ওয়ার্ক পারমিট নিয়ে পারমিট লাইভ নিয়ে কিছু করার জন্য। বলার জন্য। আর যে শারমিন চৌধুরী বলেছেন ফ্রান্সের রিলেটিভ নেই। ফ্রান্সে আপনি ইভেন্টের জন্য আপনি নিজে নিজে থেকেই আপনি টিকিট নিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনি না পারেন তাহলে আমি লিঙ্কে আফজলকে বলবো যে আপনার নাম্বার, অথবা আফজল নিজে ফ্রান্সে আছেন, তিনি ওইখান থেকে আপনাকে টিকিট করে আপনাকে সহযোগিতা করতে পারবেন। পাশাপাশি ওয়ার্ক পারমিট সম্পর্কে যে নুরুল করিম ভাই, শাকিল ভাই বলছেন ওয়ার্ক পারমিট ব্যাপারে, আমরা বলবো যে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো সময় যদি সুযোগ হয় ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট নিয়ে চেষ্টা করবো আমরা আমিও ওয়ার্ক পারমিট রিসার্চ নিয়ে কথা করতেছি বলতে। কিছুটা ওয়ার্ক আর পারমিট নিয়ে। ইনশাল্লাহ আমরা এনাদের ইউটিলাইজ অনেকেই করব। বলছেন, যারা দেখেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৃথিবীর সকল তাজা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা দেখবেন তাদেরকেও আগাম গাঁদা ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং আমাকে আফজাল সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার চেম্বারে সবাইকে চা খাওয়ার দাওয়াত জানিয়ে আমি হাইকোর্টে বসি, এবং আমার উত্তরাতে আমার ইমিগ্রেশন চেম্বার রয়েছে, সেখানে আসতে পারেন। আর পল্টনে আমাদের ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমাদের অফিস রয়েছে, সেখানেও আপনারা আসতে পারেন। আপনাদের সবাইকে দাওয়াত জানিয়ে এবং আফজালকে তোমার ফ্রান্সের দাম, এই জীবন, প্রবাসী জীবন অনেক সুন্দর হোক। এবং সবাইকে আমি অনুরোধ করব যে যারা বানবাসী রয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে বন্যায় প্লাবিত মানুষজন যেন এই বন্যা থেকে দ্রুত মুক্তি পায়, এবং দ্রুত যেন এই বানবাসী মানুষ যেন আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেন, সেই দোয়া করবেন সবাই। এবং আমরা যারা প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য সবার জন্য দোয়া করি। তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তারাই হচ্ছে অর্থনৈতিক যোদ্ধা। তাদের এই যুদ্ধের কারণে আমরা আজকে বাংলাদেশিরা প্রাউড ফিল করি, আমরা গর্ব করে, আমরা সবাই অনেকের হাতে হাতে এই স্মার্টফোন। তারা যদি পরিশ্রম না করতো তাহলে দেশের যে বর্তমান অর্থনীতি, এই প্রেক্ষিতে আমরা আমাদেরকে চলাফেরাটা অনেকটা সমস্যা হতো। খাস অন্তত আমাদের সিলেটে যে আমরা যারা সিলেটবাসী রয়েছি, এক্ষেত্রে যারা প্রবাসী রয়েছে তাদের অবদান অনেক বেশি। আমি সকল প্রবাসীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল আইনজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, এবং এই এই আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন এবং যারা সংযুক্ত হবেন পরবর্তীতে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এবং আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি মনে করি যে আপনার ইচ্ছা যদি থাকে, আপনি নিজের চেষ্টা থাকে, আপনি আপনার গন্তব্যে রিচ করতে পারবেন। আপনার কনফিডেন্স থাকতে হবে, আপনি কনফিডেন্স নিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। আমি আফজালের উত্তর মঙ্গল কামনা করে এই প্রোগ্রামের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে সংযুক্ত করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে আপনাকে আল্লাহ হাফেজ। আপনি আসসালামু আলাইকুম। আপনাকে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আমার অডিয়েন্সের পক্ষ থেকে প্লাস আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রতি কৃতজ্ঞ। আমি চাচ্ছি যে আমি এই যে জিনিসটা নিয়ে আমি বেসিক্যালি যে পোস্টটা প্রথমে করেছিলাম যে দালাল ছাড়া নিজে নিজে কিভাবে করবেন, আমি সেটা নিয়ে আমি কাউকে আমি এটা সম্পূর্ণ আমি কমেন্ট বক্সে লিখে দিছি যে আমি কারোর সাথে টাকার কোনো লেনদেন করি না। আমি শুধুমাত্র পরামর্শ দিতে পারবো যতটুকু জানি। যেটা জানি না, যেমন কিছু কিছু জিনিস আছে আপনি জানেন যে আমি আপনার কাছ থেকে জেনে নেই, বা আরো অনেক দুই একজন আছে আমার সিনিয়র, আমি ওনাদের কাছ থেকে জেনে নেই, জেনে জানাই, অথবা আমি গুগল থেকে দেখে অনেকটা প্রশ্নের উত্তর দেই। আমি চেষ্টা করব এখন কন্টিনিউয়াসলি এই বিষয়গুলো নিয়ে, ভিজিট ভিসা নিয়ে। যেমন আজকে সবচেয়ে বেশি আসছে যে আহ এই যে কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলার জন্য আমি চেষ্টা করব। আপনি আমাকে সহযোগিতা করবেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে, আমার অডিয়েন্সের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ। যে পরবর্তী সময়ে আমি চেষ্টা করব যে এই ভিডিওগুলা কন্টিনিউ করার জন্য। তো যেটা হচ্ছে যে আপনি সহযোগিতা করবেন, এটা আমার আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। আর আমি ইনশাল্লাহ এই বিষয়টারে এগিয়ে নিয়ে যাব আপনাদের দোয়ায়, ভালোবাসায়। তো আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে মুবারকবাদ। জি, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনারা মূল্যবান কথা শুনছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী জনাব অ্যাডভোকেট এম এস আলী চৌধুরীর কাছ থেকে। তো আমি যেটা পার্সোনালি বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জি উনি একজন উকিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন উকিল, ফারিয়া জান্নাত আপু প্রশ্ন করেছেন। সৌদি হেলাল বলছেন অলিম্পিক গেমস কিভাবে সংগ্রহ করা যায়। আচ্ছা, অলিম্পিক গেমস না, অলিম্পিক গেমস এর টিকিট ভাইয়া, অলিম্পিক গেমস এর টিকিট সংগ্রহ করার ব্যাপারে আমি একটা ভিডিও হয়তো বা দেবো ইনশাল্লাহ। প্রবলেম হচ্ছে বুঝতে পারছে না। আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে অলিম্পিক গেমস এর ব্যাপারে একটা ভিডিও দিতে। আর যেটা হচ্ছে যে ওই ভিজিট, আজকে আমরা আসছিলাম অ্যাকচুয়ালি যে ইউরোপিয়ান সেনজেনের ভিজিট ভিসা নিয়ে আলোচনা করতে। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে। তো যেটা হচ্ছে যে আমি পার্সোনালি পরামর্শ দেব, বাংলাদেশ থেকে যারা আমার ভাই বোন যারা বা আমার অডিয়েন্স যারা, শুভাকাঙ্ক্ষী যারা চেষ্টা করতেছেন, আপনারা ছোট ছোট হলেও কম টাকার মধ্যে এই যে দালালের পিছনে না দৌড়ে আপনারা 5-7টা কান্ট্রি ভিজিট করে নেন। যদি পরামর্শ লাগে আমাকে অবশ্যই মেসেজ করতে দ্বিধাবোধ করবেন না। আমি যখনই ফ্রি হব, আমি কাজ করি অবশ্যই, যখনই ফ্রি হব আমি আমার জানার সর্বোচ্চ থেকে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে 5-7টা কান্ট্রি যদি ঘুরেন আপনি, তাহলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, তখন আপনাকে তাস করে কোনো এমবাসি ফেলতে পারবে না। তো আমার আপনাদের জন্য আমার ইয়ে থাকবে, রিকোয়েস্ট থাকবে বা সাজেশন থাকবে, আপনারা কি করেন 5-7টা কান্ট্রি ঘুরে নেন। ঘুরে নিলে কি হবে, আপনি দেখবেন যে আপনি সফল হয়ে গেছেন। আমি একটা আমি একটা সহজ অঙ্ক দেই আপনাকে। সাপোজ ধরেন আপনি ইউরোপের জন্য একজন দালালকে সর্বনিম্ন 2 লক্ষ টাকা দিতে হয় এবং সর্বনিম্ন 6 মাস সময় দিতে হয়। এই 2 লক্ষ টাকা এবং 6 মাস সময় নিয়ে যদি আপনি নিজে কাজ করেন, হ্যাঁ, বাংলাদেশে অনেক ইমিগ্রেশন লয়ার আছে, ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম আছে, এগুলা থেকে আপনি যেটা বুঝেন না, এখন সবচেয়ে বড় কনসালটেন্সি ফার্ম হচ্ছে আপনার মোবাইল, ল্যাপটপ। আপনি গুগলে যে কোনো জিনিস লিখলে আপনি তার রেজাল্ট পেয়ে যাচ্ছেন। হুম। তো আপনি যদি এটা করেন যে আপনি নিজে নিজে যদি তৈরি হন, এই 6 মাসে যদি আপনি 6টা কান্ট্রি ঘুরেন এবং এই 2 লাখ থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু 5-6টা কান্ট্রি ঘুরতে পারতেছেন। পরবর্তীতে আপনি আরো 2 লাখ টাকার মধ্যে ইউরোপ আসার আপনার অসম্ভব বিষয় না, 90% আপনার পসিবল। এতে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আমি অনলাইনে অ্যাভেলেবল আছি, ইনবক্সে আমাকে পাবেন। হয়তো মেসেজ রিপ্লাই করতে একটু বিলম্ব হতে পারে, তার জন্য দুঃখিত, কারণ আমি কাজ করি। আর সপ্তাহে রবিবারে আমার ছুটি থাকে, আজকে যেমন ফ্রি আছি তাই আপনাদের জন্য এই যে আয়োজনটা করলাম। দোয়া রাখবেন এবং আপনাদের ভালোবাসা পেলে যদি আপনারা চান তাইলে আমি এই বিষয়গুলা নিয়ে আগাবো আপনাদের জন্য। কিন্তু অনুরোধ থাকবে যে ভাইয়া আমাকে একটা ভিসা দেন, ভাই কত টাকা লাগবে, বা আপনি কি ভিসার ব্যবসা করেন, এই ধরনের কোনো মেসেজ দেবেন না প্লিজ। এবং হাই হ্যালো বলে এই যে ইনবক্স করবেন না, আপনার সরাসরি আপনার প্রশ্নটা, শুধুমাত্র আপনার প্রশ্ন যেটা আপনি যেটা জানতে চান সেটা ইনবক্স করবেন। যে আমার মোবাইলে এই যে পোস্ট আমি করেছি বিগত 4 দিন থেকে, তো এই পোস্টে সর্বোচ্চ মেসেজ আসছে যে হাই ভাইয়া, হ্যালো, কত টাকা লাগে, কেমন আছেন। এই যে মেসেজগুলো, এটা আপনারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে। তো সেজন্য আমি বলবো যে আপনারা এই মেসেজগুলো না করে স্পেসিফিক কি জানতে চান, আপনাদের জানার যে জিনিসটা, প্রশ্নটা, সরাসরি প্রশ্নটা দেবেন। আমি যতদূর জানি আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। যদি না জানি আমি হয়তো গুগলের সাহায্য নেব বা আমার যারা সিনিয়র আছে, আমি তো লোয়ার স্টুডেন্ট, আমার যারা সিনিয়র আছে তো তাদের কাছ থেকে আমি সর্বোচ্চ জেনে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আমি কোনো দালাল না, আমি এই ব্যবসা করি না, আমি কখনো এই ব্যবসা করব না, আমি কারোর সাথে কোনো টাকা পয়সার লেনদেনে যাব না। আমার একটা পোস্টে একজন কমেন্ট করেছে যে আমি কি দালালি ব্যবসা শুরু করে দিছি নাকি। তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি বলতে পারে যে আমি আফজল এই বিষয় নিয়ে কারো কাছ থেকে 10 টাকার একটা চা বা 10 টাকা নিয়েছি, আমি তাকে 10,000 ইউরো পুরস্কারের ঘোষণা দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, এনিওয়ে, আশা করি বুঝতে পারছেন। আর আমরা লাইভ আর দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের
মূল্যবান সময় দেওয়ার জন্য আমার কৃতজ্ঞতা থাকবে আপনাদের প্রতি। আর যে কোনো প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না। অনেকে কমেন্ট করেছেন দেখতেছি, সামিরা চৌধুরী। আফজল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো, আপনার জন্য দোয়া রইলো। ভালোবাসা। আপনার নুরুল করিম শাকিল মামাও বলছেন যে এগিয়ে যান মামা, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সেবায় আছি, থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।